হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আরও একটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই। তোমাদের সাথে আমি রয়েছি ঈশান রয়। তো আজকে আমরা পেজ নাম্বার 106, এবিটি 2022 পেজ নাম্বার 106 ম্যাথের 4 নম্বরের সমস্ত প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করব। ঠিক আছে, চলো তাহলে আমরা শুরু করি। 106 নম্বর পেজ। এবার 4 নম্বরে কি বলেছে? 4-এর 1 নম্বরে বলেছে, দেখো, বার্ষিক সরল সুদের হার 4% থেকে 3/4% হওয়ায় এক ব্যক্তির আয় 60 টাকা কম হয়। ওই ব্যক্তির মূলধন নির্ণয় করো। ওকে, তাহলে বার্ষিক সরল সুদের হার কমে গেল। ঠিক আছে, তাহলে এবার ধরে নেব, ধরি ওই ব্যক্তির মূলধন সমান সমান x টাকা। ওকে, মূলধন ধরলাম x টাকা। তাহলে 4% হারে তার আয় হবে কত? তাহলে আয় হবে কত? হবে x প্লাস x ইন্টু 4%, মানে 4/100, এত টাকা, তাই তো? এবার x কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো কত? 1 প্লাস 4/100, এত টাকা। ওকে, তাহলে এবার আমরা কি করব? x ইন্টু 100কে আমরা লসাগু করলাম, তাহলে এটাকে 100 দিয়ে ডিভাইড করলে 100 হয়, 100কে 1 দিয়ে মাল্টিপ্লাই করলে 100 হয়, 100 প্লাস 4, এত টাকা। তাহলে কি হবে? 104x 104 এর সাথে x, এত টাকা হলো 4% এর সুদে হয়। তাহলে সুদের তো কমে গেল, তাই না? অতএব 3/4% বা 15/4% হারে তার আয় হবে, সেম প্রসেস, x প্লাস x ইন্টু 15/4, নিচে যাবে 100, যেহেতু পার্সেন্ট, তাই তো? নিচে যাবে 100, এত টাকা। তাহলে x কমন নিয়ে নিলাম, তাহলে থাকলো কত? 1 প্লাস 15/400, এত টাকা। ওকে, তাহলে এবার x প্লাস 400 হলো লসাগু, তাহলে কি হবে? 400 প্লাস 15, এত টাকা। তাহলে কি হবে? 415x বাই 400 টাকা। ঠিক আছে, এইবারে এইটুকু লিখে নাও, ফটাফট করে লিখে নাও। তাহলে আশা করি লিখে নিয়েছো সবাই, আর বুঝতেও পেরেছো। এবার দেখো, আর এটা মুছে গেল কেন? এইবার প্রশ্নানুসারে কি বলেছে দেখো। প্রশ্নানুসারে বলেছে, দেখো, কতটা কমে গেল ওর আয়? 60 টাকা, তাই তো? তার মানে এই দুটো যদি আমরা মাইনাস করি, তাহলে তার 60 টাকার সমান হবে। ঠিক আছে, তাহলে এখানে লসাগু হবে 400, তাহলে এখানে কি হবে? 4কে যদি এটাকে মাল্টিপ্লাই করি, তাহলে 416 হবে, মাইনাস 415x ইকুয়াল টু 60, বা x বাই 400, মানে এটা বিয়োগ করলাম 60, বা x ইকুয়াল টু 60 ইন্টু 400, বা x ইকুয়াল টু 2, ও সরি 12,000 নয়, 24,000, তাই তো? তাহলে ব্যক্তিটির মূলধন কি ছিল? ব্যক্তিটির মূলধন ছিল 24,000 টাকা। 1 নম্বর হয়ে গেল। এবার 4-এর 2।
এবার 4-2 নম্বরে কি বলেছে দেখো, 4-2 নম্বরে বলেছে বার্ষিক 8% চক্রবৃদ্ধি সুদে কোনো মূলধন 8 বছরে দ্বিগুণ হলে 4 বছরে কত গুণ হবে? খুব সুন্দর একটি প্রশ্ন, ঠিক আছে। তো এবার আমরা তাহলে কি করব, ধরি মূলধন ইকুয়াল টু x টাকা, যা y বছরে 4 গুণ হবে, এটা আমরা ধরে নিলাম, ঠিক আছে। তাহলে x ইন্টু 1/r/108 ইকুয়াল টু 2x হবে। কেন বলেছি দেখো, 8 বছরে কত বলেছে দেখো, 8 বছরে দ্বিগুণ বলেছে, তাহলে এটা হয়ে যাবে দ্বিগুণ আর এটা হবে 8 বছর, ঠিক আছে। আর তারপর এক্স টাকা, টোটাল টাকাটা তো এক্স, তাহলে এক্স টাকা 8 বছরে দ্বিগুণ হয়ে যাবে, তাহলে এটা আমরা ইকুয়াল টু দ্বিগুণ মানে 2x লিখলাম, আর এখানে বছরের জায়গায় 8 লিখলাম, ঠিক আছে। এবার দেখো এক্স এক্স কেটে গেল, ঠিক আছে। তাহলে থাকলো কি, বা 1+r/100 টু দি পাওয়ার 8 ইকুয়াল টু 2, এটা মনে করো 1 নম্বর সমীকরণ রাখলাম, ঠিক আছে। আবার দেখো বলেছে কি, আবার দেখো y বছরে 4 গুণ হবে, তাই তো, তাহলে এখন বছরটা কি হবে y, ওকে। তাহলে x 1+r/100 টু দি পাওয়ার n এর জায়গায় হবে কি y, তাহলে এখানে 4 গুণ হলে 4x, তাই তো। তাহলে এটা কেটে গেল, বা 1+r/100 টু দি পাওয়ার y ইকুয়াল টু 4। তাহলে আমরা কি লিখতে পারি পরের লাইনে, 1+r/100 টু দি পাওয়ার y ইকুয়াল টু 2 এর স্কোয়ার। 4কে আমরা কি লিখতে পারি, 2 এর স্কোয়ার, ঠিক আছে। তাহলে 2 এর একটা মান আছে দেখো, এই যে 2 ইকুয়াল টু এটা, তাই তো। তাহলে 2 এর জায়গায় আমরা এটা বসাতে পারি, 1+r/100 টু দি পাওয়ার y ইকুয়াল টু 1+r/100 টু দি পাওয়ার 8 বসালাম 2 এর জায়গায়, এই স্কোয়ারটাও কিন্তু এখনো রয়ে গেছে, তাহলে এটা এর সাথে মাল্টিপ্লাই হবে 8 × 2, ঠিক আছে। এবার দেখো এটাও যা এটাও তাই, ঠিক আছে। যেমন হলো কি a টু দি পাওয়ার n ইকুয়াল টু a টু দি পাওয়ার m, এরকম যদি হয় তাহলে n ইকুয়াল টু m হয়, কারণ এর নিচের এটা ক্যান্সেল আউট হয়ে যায়, তাহলে এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে কি হবে y ইকুয়াল টু 8 × 2, সো y ইকুয়াল টু কত 16। তাহলে yটা কি ধরেছিলাম, কত বছরের 4 গুণ হয়, না y বছরের 4 গুণ হয়, তার মানে কত হবে 16 বছরে টাকা 4 গুণ হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবার আমরা 4-এর 3 নম্বর করব। 4-এর 3 নম্বরে দেখো কি বলেছে, 4-3 নম্বরে বলেছে একটি যৌথ ব্যবসায় এ বি সি এর মূলধন, 3টে মূলধন দিয়েছে, 1/2 = 1/3 = 1/4। 4 মাস পর এ তার মূলধনের অর্ধেক তুলে নেয়, এ অর্ধেক তুলে নিল। আরও 8 মাস পরে 6,072 মানে 6,072 টাকা, মানে কি বলে ওটাকে 6,072 টাকা এটা লাভ হয়, ঠিক আছে। এর লাভের পরিমাণ কত? খুব সুন্দর একটি প্রশ্ন, তো আমরা এটা করব, ইম্পর্টেন্ট প্রশ্ন, সবাই স্টার মার্কস দিয়ে রাখবে। তাহলে আচ্ছা এটা H2 দেওয়ার দরকার নেই, a, b, c এর মূলধনের অনুপাত, অনুপাত কত দিয়েছে, অনুপাত দিয়েছে 1/2 = 1/3 = 1/4, ঠিক আছে। এবার দেখো এই অনুপাত, এখানে ভগ্নাংশ আছে, আমরা ভগ্নাংশে রাখবো না, এটাকে আমরা কি করব, এদের তিনজনের মানে হরগুলোর নিচেরগুলোর লসাগু দিয়ে আমরা প্রত্যেকটাকে গুণ করব। তাহলে নিচেরগুলোর লসাগু কত, 2 3 4, এর লসাগু কত, 2 দিয়ে যায় 1 3 2, তাহলে 3 2 6 6 2 12, তাহলে প্রত্যেকটাকে আমরা 12 দিয়ে মাল্টিপ্লাই করব, ঠিক আছে। 1/3 × 12
1/4 ইন্টু 12, ঠিক আছে। এবার এটা দিয়ে এটাকে কাটলে 6 হয়, এটা দিয়ে এটাকে কাটলে 4 হয়, এটাকে দিয়ে এটাকে 3 হয়। ওকে, তাহলে হবে কি 6:4:3 ফাইনাল অনুপাত আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার আমরা ধরে নেব, ধরি এর মূলধন ইকুয়াল টু 6x টাকা। বি এর মূলধন আমি লিখছি না, তোমরা লিখবে 4x টাকা। আমি ডট দিয়ে গেলাম, ডটটা দিলেও অসুবিধা নেই। সি এর মূলধন ইকুয়াল টু তাহলে কত হবে 3x টাকা, ঠিক আছে। এবার দেখো আমরা শুধু এ এর মূলধনটা বের করব, এটা চেয়েছে। তাহলে এ এর কত মাস, প্রথমে 4 তারপরে 8 মানে 12 মাস, তাই তো, বা 12 মাসের মূলধন কি হবে। আমরা জানি আমরা মূলধন কি করে বের করতে হয়। এই প্রিন্সিপালকে, টোটাল মূলধনকে আমরা কি করে বের করব, প্রিন্সিপালকে সময় দিয়ে মাল্টিপল করব। তো 6x ওর প্রিন্সিপাল, তার সাথে আমরা মাল্টিপল করব 4 দিয়ে, কারণ 6x টাকাটা 4 মাস কেটেছে, 4 মাস পরে ওটা তুলে নিয়েছে, ঠিক আছে। না, 4 মাস পরে কিছু টাকা তুলে নিয়েছে। কত টাকা তুলে নিয়েছে, অর্ধেক টাকা। তাহলে 6x এর অর্ধেক 3x, সেটা কত মাস কেটেছে, 8 মাস। ওকে, এত টাকা। তাহলে হবে 24x প্লাস এখানেও 24x এত টাকা ইকুয়াল টু 48x টাকা। তাহলে এর মূলধন কি পেলাম, 48x টাকা। এবার বিয়েরটা বের করো, তোমরা বিয়েরটা বের করতে পারো। বিয়ে যদি দিয়ে দেয় কখনো, বিয়ের মূলধন কি হবে, বিয়ের 12 মাসের মূলধন, বিয়ের 12 মাসের মূলধন। ওরা যেহেতু কোনো টাকা নেয়ও নি তুলেও নি, ঠিক আছে, তাহলে ওদের টোটাল 12 দিয়ে মাল্টিপল হবে। তাহলে সি এর 12 মাসের মূলধন, সি এর 12 মাসের মূলধন, সি এর অনুপাত ছিল কি, মূলধন ছিল 3x, তার সাথে 12 দিয়ে মাল্টিপল হবে, তাহলে 36x টাকা। এটা হলো তিনজনের মূলধন, এক্স এর আকারে আসলো। এটা তোমরা অবশ্যই করবে। এইবারে হলো তাদের লভ্যাংশ, তিনটা অবশ্যই করতে হবে, এ এর মূলধন, বি এর মূলধন, সি এর মূলধন, নাহলে এদের লভ্যাংশের অনুপাত তো আমরা বের করতে পারবো না। তো আমরা এবার লিখবো তাদের লভ্যাংশের অনুপাত। তাহলে এটা এই তিনটে মনে রাখবে, ঠিক আছে। 48x, এখানেও 48x, 36x মনে থাকবে আশা করি। তাহলে তাদের লভ্যাংশের অনুপাত তাহলে কি ছিল, 48x:48x বি এর ইস টু 36x ছিল সি এর। তাহলে x সবকটা থেকে ক্যান্সেল আউট হয়ে গেল, ঠিক আছে। তাহলে পেলাম কত, 48:48:36। তাহলে এবার আমরা কাটাকুটি করব, ঠিক আছে। 12 দিয়ে কাটাকুটি করতে পারি, 12 দিয়ে কাটলে মানে 12 দিয়ে কাটলে এটা হবে 4, এটাও 4 হবে, এটা হবে 3, ঠিক আছে। তাহলে মোট লাভ কত, মোট লাভ ছিল 6072 টাকা। তাহলে এর লভ্যাংশ কত পাবে, কি করে বের করে, মোট লাভ থেকে, ঠিক আছে, এদের আনুপাতিক যোগফল 4 + 4 + 3, আর এর যে অনুপাতটা সেটা উপরে যায়, তাহলে এর অনুপাত 4। তাহলে 6072 উপরে যাবে 4, নিচে হবে 4 4 8 + 3 11,
ঠিক আছে। এবার 11 দিয়ে যদি এটাকে কাটি তাহলে হবে 552। 11 দিয়ে তোমরা ভাগ করে দেখো, তাহলে 552 প্রতি টাকা আছে কিন্তু ইউনিটটা অবশ্যই লিখবে টাকা। তাহলে 552কে আমরা যদি 4 দিয়ে মাল্টিপল করি তাহলে হবে 2208 টাকা। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার এর মূলধন বা এর লভ্যাংশ বা এ কত টাকা পাবে সেটা হলো 2208 টাকা এ পাবে। ওকে, এটা ছিল 4-এর 2 নম্বর। এবার আমরা 4-এর 3 নম্বরে যাব। এই 4-এর 3 নম্বর তো করলাম, এবার 4-এর 4 নম্বরে যাব। ঠিক আছে, 4-এর 4 নম্বরে দেখো কি আছে। 4-এর 4 নম্বর আছে 3 4 এক্স স্কোয়ার কি আছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স ইকুয়াল টু 12 ইকুয়াল টু 0 আছে। এখানে ইকুয়াল টু 12 ইকুয়াল টু 0 না, আমি করে দেখলাম। এখানে প্লাস 12 ইকুয়াল টু 0 হবে। ঠিক আছে, এটা আমি করে দেখলাম। এইবারে হলো বলেছে আর একটা দিয়েছে হলো এক্স স্কোয়ার মাইনাস বিএক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। এই দুটি সমীকরণ দিয়েছে। সমীকরণ দ্বয়ের একটি বীজ 2 হলে কিউ এর মান কত? একটি বীজ দিয়েছে হলো কি 2, তাহলে কিউ এর মান কত? ঠিক আছে, তো চলো আলাদা আলাদাভাবে বের করি। তাহলে প্রথমে আমরা লিখব এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস 12 ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এখানে আমরা এক্স এর জায়গায় 2 বসাবো। একটি বীজ 2 বলেছে, তাহলে 2a স্কোয়ার প্লাস ইন্টু বি ইন্টু 2 প্লাস 12 ইকুয়াল টু 0। ওকে, তাহলে কী হবে এখানে এক্স স্কোয়ার জায়গায়, তাহলে এই 2a স্কোয়ার মানে 4, তাহলে 2b প্লাস 12 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এবার হলো 2b প্লাস 12 আর 4 কত হয়? 12 আর 4 হবে 16 ইকুয়াল টু 0, বা 2b ইকুয়াল টু -16, বা অনলি b ইকুয়াল টু -16/2। এটাকে যদি আমরা কাটি তাহলে হবে 8, তাহলে b এর মান কি পেলাম? -8। ওকে, এটা গেলে একটা এই পেলাম। এবার আমরা এই সমীকরণটাই দেখব, এক্স স্কোয়ার মাইনাস বি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0। এই সমীকরণটা আছে। এবার একটি মান কত? একটি মান হলো 2 বসাবো। তাহলে 2a স্কোয়ার মাইনাস বি ইন্টু 2 প্লাস কিউ ইকুয়াল টু 0, বা 4, 2a স্কোয়ার 4 মাইনাস বি এর মান হলো -8 ইন্টু 2 প্লাস কিউ ইকুয়াল টু 0। তাহলে 4 মাইনাস মাইনাস প্লাস 8 2 16 প্লাস কিউ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে কি হবে? এবারে আমরা হলো কিউটাকে এই পাশে রেখে বাকিগুলোকে ও পাশে পাঠিয়ে দেবো। দেখো 16 আর 4 প্লাস করলে হবে 20, তাহলে 20 এই পাশে প্লাস আছে, এই পাশে গেলে হবে মাইনাস। ঠিক আছে, তাই তো? তাহলে কিউ এর মান কত? কিউ ইকুয়াল টু -20। অ্যান্সার কিউ ইকুয়াল টু -20। 4-এর 5 নম্বরে চলে যাও। দেখো 4-এর 5 নম্বরে কি বলেছে? 4-এর 5 নম্বরে বলেছে এ ভেরিজ বি এর যখন a ইকুয়াল টু 2 তখন b ইকুয়াল টু 12 হয়, তাহলে তবে a ইকুয়াল টু 5 হলে b এর মান কত? এটা ইজি দিয়েছে। তাহলে a ভেরিজ b, তাহলে কি হবে? বা a ইকুয়াল টু kb, k ইকুয়াল টু কি? ধ্রুবক, ভেদ ধ্রুবক, তাই তো? এইবারে বলেছে মানগুলো কি বলেছে? মানগুলো বলেছে হলো, আচ্ছা তাহলে সাইড চেঞ্জ করে দিলাম, kb ইকুয়াল টু a, তাহলে k ইকুয়াল টু হবে a/b। এবারে হলো মানগুলো বসাই। মান a এর মান কত? a এর মান দিয়েছে যখন a এর মান হলো a ইকুয়াল টু 2 আর b ইকুয়াল টু 14, তাই তো? তাহলে a এর মান 2, b এর মান 14, তাহলে কাটাকুটি করলে হবে 7, তাহলে কি হবে? 1/7। এটা হলো k এর মান পেলাম, তাহলে k ইকুয়াল টু কি পেলাম? 1/7। ওকে, এইবারে বলেছে আবার a এর একটা মান দিয়েছে, তাহলে আমরা কি জানবো? আমরা কি লিখতে পারি? a ইকুয়াল টু kb, তাই তো? এবার a এর মান 5 ইকুয়াল টু k এর মান হলো 1/7 ইন্টু b এর মান কত সেটা বের করতে হবে, তাই তো? তাহলে কি পেলাম? 5 ইকুয়াল টু b/7। ওকে, এবার কোনাকুনি গুণ করবো। কোনাকুনি গুণ করলে হবে b ইকুয়াল টু
5 ইন্টু 7, বি ইকুয়াল টু 35, অ্যান্সার 35। ওকে, 4-এর 6 নম্বর। 4-এর 6 নম্বরে কি বলেছে দেখো, 4-এর 6 নম্বরে বলেছে একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 20 সেন্টিমিটার। যদি বৃত্তের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব 8 সেন্টিমিটার হয়, তাহলে জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করো। ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে 20 সেন্টিমিটার, না ব্যাসের, তাহলে ব্যাস দিয়েছে কত, ব্যাস দিয়েছে 20 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে ব্যাসার্ধ বের করতে হবে আমাদের। আর জ্যায়ের একটা জ্যা আছে, সেই জ্যায়ের দূরত্ব, জ্যায়ের কি দিয়েছে, জ্যায়ের কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব দিয়েছে 8 সেন্টিমিটার। তাহলে বৃত্তটি অঙ্কন করি। ওকে, এটা কেন্দ্রীয় একটা বৃত্ত। মনে কর এটি একটি ব্যাস, ঠিক আছে, যার 20 সেন্টিমিটার দিয়েছে ব্যাস, তাহলে ব্যাসার্ধ হবে কত, 10 সেন্টিমিটার। এটাও 10 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখান থেকে একটা কি গেছে, একটা হলো জ্যা গেছে, যেটার নাম এবি। ওকে, এবার কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব, এটা মনে করো নাম দিলাম ডি, এটা দিয়েছে 8 সেন্টিমিটার। ওকে, এবার হলো আমাদের কি বের করতে হবে, আমাদের বের করতে হবে এই জ্যাটির দৈর্ঘ্য, এই জ্যাটির দৈর্ঘ্য আমাদের বের করতে হবে। তাহলে দেখো ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ ও এ ইকুয়াল টু 10 সেন্টিমিটার, তাই তো। তাহলে এবার দেখো এটা কিন্তু আঁকাটা যদিও আমি এরকম এঁকেছি, কিন্তু এটা ইকুয়াল টু এটা, কারণ কি দেখো এটা লম্ব হয়েছে, ঠিক আছে। যদি তাই হয় তাহলে এডি ইকুয়াল টু বিডি হবে। ওকে, এবার পিথাগোরাসের উপপাদ্য অনুযায়ী আমরা এডি এর মান বের করব। তাহলে এডি ইকুয়াল টু, এডিটা কি, এডিটা হলো ভূমি, তাহলে ভূমি, তাহলে কি হবে, অতিভুজ, অতিভুজ হলো এও, অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার, ওডি, লম্বটা কি ওডি, লম্ব স্কোয়ার, ঠিক আছে, পিথাগোরাসের সূত্র অনুযায়ী। তাহলে কি হবে, 10 স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার, তাই তো। তাহলে কত হবে, 100 মাইনাস 64, তাহলে কত হবে 36, তাহলে হবে 6 প্লাস মাইনাস 6 মানে 6। এটা হলো আমরা এডি এর মান পেলাম, এটি 6, তাহলে এটিও 6, কেন, কারণ এডি ইকুয়াল টু বিডি। তাহলে আমরা এবি মানে জেটির দৈর্ঘ্য, এবিটা এবি মানে কি, এবি হলো এডি প্লাস বিডি। তাহলে আমরা কি জানি, আমরা জানি এডি ও যা বিডিও তাই, তাহলে এডি প্লাস এডি ইকুয়াল টু 2 এডি ইকুয়াল টু 2 ইন্টু 6 ইকুয়াল টু 12। তাহলে জ্যাটির দৈর্ঘ্য ইকুয়াল টু 12 সেন্টিমিটার, 12 সেন্টিমিটার। তো এটা ছিল 6 নম্বর। 4-এর 7 নম্বর। 7 নম্বরে কি বলেছে দেখো, 7 নম্বরে বলেছে 4 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধবৃত্তের ব্যাস হলো এবি। তাহলে এবিটা কি, এবিটা হলো একটি অর্ধবৃত্তের ব্যাস। তাহলে অর্ধবৃত্তটা কি, এটা হলো অর্ধবৃত্ত, এটা হলো কেন্দ্র, ঠিক আছে। তার মানে এইটুকু হলো ব্যাসার্ধ, ব্যাসার্ধকে ডবল করলে ব্যাস পাওয়া যায়। এবং বলেছে একটি এসিবি, এই অ্যাঙ্গেলটা, এটা হলো অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ মানে 90 ডিগ্রি। তাহলে অ্যাঙ্গেল এসিবি ইকুয়াল টু 90 ডিগ্রি। যদি তাই হয় তাহলে ত্রিভুজ এবিসি হলো একটি সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ। ওকে, সমকোণী ত্রিভুজ যার এবি হলো অতিভুজ, এবি হলো অতিভুজ। কারণ আমরা কি জানি, সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি যেটা থাকে তার অপোজিট বাহুটাই হলো অতিভুজ। তাহলে 90 ডিগ্রি এই দিকে, তার মানে এটা হবে অতিভুজ। এবার পিথাগোরাসের সূত্র অনুযায়ী এবি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, তাই তো। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তো আমাদের তো এবি এর মান বের করতে হবে না, আমাদের বের করতে হবে কার, আমাদের বের করতে হবে এসি এর মান, তাই তো। এসি এর মান চেয়েছে, তাহলে এসি এর মান আমাদের বের করতে হবে। তার মধ্যে এবি কত, এবি হলো ব্যাস। তাহলে ব্যাস এখানে আমাদের আছে কত, আমাদের দিয়েছে শুধু ব্যাসার্ধ, তাই তো। ব্যাসার্ধ কত দিয়েছে, 4 সেন্টিমিটার দিয়েছে বড় ব্যাসার্ধ, তো এটাও 4 সেন্টিমিটার। তাহলে ব্যাসার্ধকে 2 দিয়ে গুণ করলে আমরা
ব্যাস পাবো, তাহলে এবি যেহেতু ব্যাস, তাহলে এবি হবে 8 সেন্টিমিটার। ঠিক আছে, এটা হলো ব্যাস। ঠিক আছে, ব্যাস, তাহলে ব্যাসের দিকে 2 দ্বিগুণ করেছি। এবার বিসি এর একটা মান দিয়েছে, বিসি এর দিয়েছে হলো কত দিয়েছে, 2√7, এটা দিয়েছে বিসি এর মান। ওকে, আমাদের এসি এর মান বের করতে হবে। তাহলে এসি ইকুয়াল টু এসি স্কোয়ার ইকুয়াল টু এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। ওকে, তাহলে এসি ইকুয়াল টু কী হবে, এসি ইকুয়াল টু √ এবি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। ওকে, তাহলে এবি এর মান কত, এবি এর মান হলো 8 স্কোয়ার মাইনাস এর মান হলো 2√7 তার স্কোয়ার, বিসি এর মান। ঠিক আছে, তাহলে 8 এর মান কত 64, আর বিসি এর মান দেখো 2 এর স্কোয়ার হলো 4, আর রুটটা উঠে গিয়ে মানে শুধু 7 হবে, তাহলে 4√7। তাহলে 64 মাইনাস এখানে 28, তাহলে 64 থেকে যদি আমাদের 28 যায় তাহলে থাকে 36, তাই তো? দেখো তোমরা কাউন্ট করে দেখো, তাহলে 36 যদি 36 এর রুট কত আমরা কি জানি, 6 প্লাস মাইনাস 6, প্লাস মাইনাস 6 বা 6, তোমরা এখানে তুমি শুধু 6 লিখতে পারো। তাহলে আমরা এসি এর মান কি পেলাম, এসি এর দৈর্ঘ্য 6 সেন্টিমিটার। ওকে, এটা পেলাম। তো আমাদের 7 নম্বর কমপ্লিট হলো। এবার আমরা 4-এ 8 নম্বর করবো। 4-এ 8 নম্বর কি বলেছে দেখো, বলেছে হলো এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে একটি বৃত্ত এঁকেছি এবং একটি চতুর্ভুজও এঁকেছি। তাহলে এর নাম দিলাম এ বি সি ডি, এটা নাম দিলাম যার কেন্দ্র ও। ঠিক আছে, ও কেন্দ্র, মনে করো এটা ও কেন্দ্র। ঠিক আছে, এবার কয়েকটা অ্যাঙ্গেল দিয়েছে। 1 নম্বরে দিয়েছে কি, ডিবিএ ইকুয়াল টু 50 ডিগ্রি। ডিবিএ এটা দিয়েছে হলো 50 ডিগ্রি। ঠিক আছে, আরেকটা কি দিয়েছে, আরেকটা দিয়েছে হলো ডিবি, এডিবি, এটি দিয়েছে হলো 33 ডিগ্রি। ওকে, এটা দিয়েছে কত, 33 ডিগ্রি। তাহলে দেখো এই অ্যাঙ্গেলটা বের করা সহজ হয়ে গেল। তাহলে চেয়েছে কি, অ্যাকচুয়ালি চেয়েছে হলো বিসিডি। বিসিডি, ও এর থেকে ইজি আর কিছুই নেই। তাহলে আমরা এই অ্যাঙ্গেলটা বের করব। আমরা কি বের করব, এই অ্যাঙ্গেলটা। তাহলে ত্রিভুজ এ বি ডি এর মধ্যে কি আছে, অ্যাঙ্গেল। যদি আমরা অ্যাঙ্গেল কি বের করবো, আমরা অ্যাঙ্গেল বিএডি, বিএডি এর মান বের করব। বিএডি এর মান হলো 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে বাকি দুটো কোণ বিয়োগ করে দেবো। কি বিয়োগ করবো, ডিবিএ প্লাস অ্যাঙ্গেল এডিবি। তাহলে 180 ডিগ্রি 50 ডিগ্রি, তাই তো, ডিবিএ 50 ডিগ্রি প্লাস 33 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস এখানে 50 প্লাস 30 ডিগ্রি কত হবে, 83 ডিগ্রি। তাহলে 180 থেকে 83 বিয়োগ গেলে হবে 97। তাহলে একটা নাম বিএডি, বিএডি, এটা পেলাম 97। তাহলে আমরা কি জানি, এবিসিডি একটি বৃত্তস্থ চতুর্ভুজ, এটা দিয়ে দিয়েছে। তাহলে এদের এর অপোজিট কোণগুলো হলো 180 ডিগ্রি সম্পূরক। তাহলে বিএডি প্লাস অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি, তাই তো? তাহলে অ্যাঙ্গেল বিসিডি ইকুয়াল টু কী হবে, 180 ডিগ্রি মাইনাস অ্যাঙ্গেল বিএডি। ওকে, তাহলে 180 ডিগ্রি, বিএডি এর মান কত, 97 ডিগ্রি। ওকে, তাহলে এটা যদি মাইনাস করি থাকে হলো 83 ডিগ্রি। তাহলে অ্যান্সার, অ্যাঙ্গেল বিসিডি এর মান 83 ডিগ্রি, 83 ডিগ্রি। 9 নম্বরে কি আছে দেখো, 9 নম্বরে আছে হলো ত্রিভুজ এবিসিডি এর ডি প্যারালাল বিসি এবং এডি ইজ টু বিডি হলে এডি ইজ টু ডিবি এর মান কত, এডি ইজ টু ডিবি এর মান এটা বলেনি, এখানে কোশ্চেনটা একটু ভুল আছে। ঠিক আছে, এখানে এডি ইজ টু বিডি এর এটা তো দিয়ে দিয়েছে অনুপাত না, তাহলে ওটা এডি এটা হবে না। ঠিক আছে, কেন হবে না সেটা আমরা বলছি। তাহলে ডি ইজ টু, এখানে ডি ইজ টু বিসি হবে। ঠিক আছে, এখানে অ্যান্সারটা একটু ভুল আছে, মানে প্রিন্টিং মিস্টেক আছে। তাহলে আমরা করি, এটা একটা ত্রিভুজ এ বি সি, একটি ত্রিভুজ। তাহলে
যার বিসি এর বাহুর প্যারালাল কি, বিসি বাহুর প্যারালাল, বিসি প্যারালাল কি, ও ডিই, ডিই প্যারালাল বিসি, তাই তো। তাহলে বিসি এর প্যারালাল ডিই নিলাম, ডিই নিলাম, ঠিক আছে। নেওয়ার পরে এবার হলো দেখো কি কি দিয়েছে, একটা অনুপাত দিয়েছে, ঠিক আছে। এডি ইস টু বিডি ইকুয়াল টু 3:2। ওকে, যাই হোক, তার আগে আমরা লিখলাম ত্রিভুজ এডিই ও ত্রিভুজ এবিসি এর মধ্যে, মানে এই ছোট ত্রিভুজটা আর বড় ত্রিভুজটার মধ্যে কি কি সমান দেখো, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ, ঠিক আছে, কারণ একই কোণ, এরা একই কোণ, এটারও অ্যাঙ্গেল এ কোণ আছে, আর বড় ত্রিভুজটারও অ্যাঙ্গেল এ কোণ আছে, এটা 2 না, অ্যাঙ্গেল এ ইকুয়াল টু অ্যাঙ্গেল এ, ঠিক আছে। আর কি সমান, আর হলো এ ডিই সমান সমান এ বি সি, কেন, এরা একান্তর কোণ, একান্তর কোণ, ঠিক আছে। এটা এটা দ্বিকোণ আর বিকোণ, এটা একান্তর কোণ, একটি সরলরেখার একান্তর কোণ। যদি তাই হয় তাহলে আমরা বলতে পারি এ ডিই সদৃশ এ বি সি, সিমিলার, তার মানে এই দুটো ত্রিভুজ হলো সদৃশ, দুটো একই রকম। যদি তাই হয় তাহলে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি এডি ইকুয়াল টু এবি, এডি বাই এবি ইকুয়াল টু ডিই বাই বিসি, ঠিক আছে, ইকুয়াল টু এই বাই এসি, এটা আমরা লিখতে পারি, পারি তো। তো আমরা প্রথম দুটো নেব সমীকরণ, ঠিক আছে, প্রথম দুটো নেব, প্রথম দুটো নিলাম, তাহলে কি নেব, এডি বাই এবি ইকুয়াল টু ডিই বাই বিসি, ঠিক আছে। এবার দেখো এবি 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 মানে কি, এবি মানে হলো এডি প্লাস বিডি, ঠিক আছে। দেখো এডি এর একটা মান দিয়েছে, এডি এর মান 3, মানে ওই অনুপাতটা আর কি, বা এডি এর মান হলো কি, এডি এর মান 3, তাহলে এবি কত, এবি কত হবে, এবি হলো, এডি যদি 3 হয় তাহলে বিডি কত হবে, বিডি এডি ইস টু বিডি দিয়েছে 2 ইকুয়াল টু 5, তাই তো। তার মানে এটা হবে 3 প্লাস 2, তাহলে ডিই ইস টু বিসি, বা 3/5 ইকুয়াল টু ডিই ইস টু ডিই বাই বিসি, তাহলে ডিই ইস টু বিসি ইকুয়াল টু হবে 3:5, এটাই হবে অ্যান্সার। ওখানে একটু প্রিন্টিং মিস্টেক আছে, তাহলে এখানে এডি ইস টু বিডি এর জায়গায় লিখে নাও ডিই ইস টু বিসি, এডি ইস টু বিডি তো দিয়েই দিয়েছে, আবার কেন দেবে, তাই না। তাহলে এখানে লিখে নাও ডিই ইস টু বিসি, এটা গেলো 9 নম্বর। এবার দেখো 10 নম্বরে কি বলেছে, 10 নম্বরে বলেছে 28 সেন্টিমিটার প্রান্ত বিশিষ্ট একটি ঘনক থেকে সর্ববৃহৎ যে লম্ব বৃত্তাকার শঙ্কুটি পাওয়া যায় তার আয়তন কত। খুব সুন্দর একটি প্রশ্ন, ঠিক আছে। ওকে, চলো তাহলে কি ঘনক থেকে শঙ্কু পেয়েছে, যাই হোক এটা আর রাখলাম না, রাখার দরকার হবে না। তাহলে ঘনকের বাহু, কণিকের বাহু হলো কত, তাহলে 28 সেন্টিমিটার, তাই তো। এবার হলো শঙ্কুর ব্যাসার্ধ কত হবে, (28/2) মানে হলো 14 সেন্টিমিটার। তাহলে শঙ্কুর উচ্চতা কি হবে, শঙ্কুর উচ্চতা হবে 28 সেন্টিমিটার। তাহলে আঁকাটা বুঝতে পারলে তো, প্রথমে একটি ঘনক আঁকবে, তার ভিতরে চারপাশ দিয়ে মিশিয়ে একটা শঙ্কু নেবে, ঠিক আছে। তাহলে এবার শঙ্কুর আয়তন কি হবে, যেহেতু ইজি এই কারণে আমি আর আঁকলাম না। শঙ্কুর আয়তন হবে 1/3 পাই 14, মানে r স্কয়ার, তারপর হলো ইন্টু উচ্চতা, তাই তো, ব্যাসার্ধ স্কয়ার ইন্টু উচ্চতা, তাহলে 4/3 পাই এর মান হলো 22/7, 22/7 ইন্টু 14 ইন্টু 14 14 to 20,
14 ইন্টু 28, ঠিক আছে। এবার 7 দিয়ে একটাকে কাটলাম, এটাকে কাটলে হয় 2, আর কিছু কাটা যায়? যায় না। তাহলে 22 ইন্টু 2 44, 44 ইন্টু 14 28, তাই তো 44, 14 আছে, 14, তাহলে টোটাল হবে হলো 17248, নিচে থাকলো 3, এই একটা দুটো তিনটে চারটে জিনিস মাল্টিপ্লাই করে এটা হয়, ঠিক আছে, সেন্টিমিটার। এবার 3 দিয়ে যদি এটাকে ডিভাইড করা হয় তাহলে হবে কি 5749, নিচে যাবে 3, ভাগশেষ 1 থাকবে, তাই তো সেন্টিমিটার, ঠিক আছে। সেন্টিমিটার না, এটা ভুল হলো, এত কিউবিক সেন্টিমিটার, মানে সেন্টিমিটার কিউব, সেন্টিমিটার কিউব বা ঘন সেমি, ঘন সেমি লিখবে সবাই, ঘন সেমি, ঘন সেমি, ঠিক আছে, ঘন সেমি সবাই লিখবে। তাহলে অ্যান্সার কি 5749/1/3 সেন্টিমিটার কিউব বা ঘন সেমি, যে যার খুশি লেখো। এবার হলো 11 নম্বর, আমরা 4-এর 11 নম্বর করবো। 4-এর 11 নম্বরে কি আছে দেখো, 4-এর 11 নম্বরে রয়েছে একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ। দেখা হচ্ছে শঙ্কুটির উচ্চতা এর ভূমির ব্যাসার্ধের 3 গুণ। ওকে, উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধের 3 গুণ, ভালো কথা। তাহলে ধরি লম্ব বৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য ইকুয়াল টু r একক, ঠিক আছে। তাহলে তির্যক উচ্চতা কি হবে? ল্যামডা একক, ঠিক আছে। এবার উচ্চতা হবে h একক, এটা কিন্তু h একক। শর্তানুসারে পাই আর এল টা কি? পাই আর এলটা হলো বক্রতলের ক্ষেত্রফল, ঠিক আছে। আর পাই আর স্কয়ার হলো ভূমিতলের ক্ষেত্রফল। তাহলে কি বলেছে? বক্রতলের ক্ষেত্রফল ভূমিতলের ক্ষেত্রফলের √10 গুণ। ওকে, এটা কিন্তু বলেছে। এবার দেখো পাই পাই ক্যান্সেল আউট হয়ে গেল, আর আর যদি কাটে তাহলে এখানে আর থাকে, তাহলে ল্যামডা ইকুয়াল টু কি হবে, বা এল ইকুয়াল টু হবে তির্যক r, ঠিক আছে। ওকে, ল্যামডা ইকুয়াল টু √10 r। এবার আবার আরেকটা কি বলেছে, আবার বলেছে, আমরা কি জানি, ল্যামডা স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার প্লাস এইচ স্কয়ার, এটা আমরা জানি। তির্যক উচ্চতা ইকুয়াল টু ব্যাসার্ধ স্কয়ার প্লাস উচ্চতা হাইট স্কয়ার, ঠিক আছে। বা এইচ স্কয়ার ইকুয়াল টু কি হবে তাহলে? এইচ স্কয়ার ইকুয়াল টু ল্যামডা স্কয়ার মাইনাস আর স্কয়ার, সাইড চেঞ্জ করে এদিক ওদিক নিয়ে আসলাম। তাহলে এইচ ইকুয়াল টু কি হবে? এইচ ইকুয়াল টু হবে √ল্যামডা স্কয়ার বাই আর স্কয়ার, ঠিক আছে। তাহলে ল্যামডার মান কত? ল্যামডার মান হলো 10r, তাই তো। ল্যামডার মান কত? আচ্ছা, ল্যামডার মান √10r তার স্কয়ার মাইনাস আর এর মান কত? আর এর তো কোনো মান নেই, তাহলে আর স্কয়ার, ঠিক আছে। এবার দেখো এখানে কি আছে, তাহলে রুট ক্যান্সেল আউট হয়ে গেল, শুধু 10 বেরিয়ে আসলো, আর আর স্কয়ার বেরোবে মাইনাস আর স্কয়ার। ওকে, তাহলে √9r স্কয়ার, একটা মাইনাস হয়ে গেল। ওকে, তাহলে দেখো আর স্কয়ার আছে, তাহলে আর দুটো আছে, 9কে আমরা 3 × 3 লিখতে পারি। তাহলে কি হবে? হলো 3r,
ওকে, 3r কেন হবে? কারণ কি দেখো, 3 × 3 r × r, আমরা কি জানি রুটের মধ্যে দুটো জিনিস থাকলে রুট উঠে গিয়ে একটা বসে, তাহলে একটা 3 আর একটা r নিলাম, তাহলে 3r। তাহলে আমরা কি হলো, এইচ উচ্চতা ইকুয়াল টু 3r। 3r কি ছিল? ব্যাসার্ধ। এইচ কি ছিল? উচ্চতা। তাহলে কি ব্যাসার্ধ উচ্চতা ভূমি ব্যাসার্ধের 3 গুণ হলো? অবশ্যই। তাহলে প্রমাণিত। প্রমাণিত। একদম ইজি, ঠিক আছে, তোমরা ঘাবড়াবে না, ঘাবড়ানোর কোনো ব্যাপারই নেই, করে ফেলো ফটাফট করে একদম। আর খুব ইম্পর্টেন্ট, স্টার মার্কস দিয়ে রেখো। তো 4-এর 12 নম্বর, 4-এর 12 নম্বরে কি বলেছে? বলেছে একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন VA ঘন একক, সমগ্র তলের ক্ষেত্রফল S বর্গ একক, উচ্চতা H একক, ভূমির ব্যাসার্ধ R একক হলে দেখা হচ্ছে H = 2V 1/S + 1/R। খুব 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। কিন্তু তোমাদের একটা প্রশ্ন, লম্ব লম্ব বৃত্তাকার চোঙ, মনে করো এটা একটা চোঙ, এতে আঁকা যাচ্ছে না ভালো, লম্ব বৃত্তাকার চোঙ, ঠিক আছে। তাহলে এটা হবে H, ঠিক আছে। তাহলে একটি লম্ব বৃত্তাকার চোঙের, একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা, তাই তো, উচ্চতা = H একক, আর কি ভূমির ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ = R একক, আয়তন V = πr²H ঘন একক, তাই তো। সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল S = কি হবে? 2πrH + 2πr² বর্গ একক। ঠিক আছে, তাহলে আর কিছু টু কমন নিলাম না এখন। তো চলো এবার দেখো x = কি? 2πrH + 2πr², তাই তো। এটা হলো S, মানে সমগ্র তলের ক্ষেত্রফল, তাই তো। S = মান বের করতে বলেছে। এইবারে আমরা 2πr কমন নিলাম, 2πr কমন নিলে থাকে কত? H + r, এটা থাকে, ঠিক আছে। এবার হলো 2πr, এখান থেকে দেখো H আর r কমন নিলাম। এইবার দেখো এখানে তাহলে থাকবে কি? H আর r কমন নিলে দেখো এখান থেকে এখানে শুধু H আছে, r নেই। এবার এখানে শুধু r আছে, H নেই, ঠিক আছে। তাও আমরা কি কমন নিয়েছি? H/r, ঠিক আছে। তাহলে আমাদের থাকবে হলো 1/H + 1/r, কারণ উপরে নিচে H মানে কাউন্ট করতে হয়েছে, ঠিক আছে, বুঝলে নাকি বুঝোনি? আশা করি বুঝেছো। তো এবার কি হলো, 2πr²H, তাহলে 1/H + 1/r, তাহলে এটার মান কত? πr²H, πr²H মানে v, তাহলে 2v 1/H + 1/r, তাহলে এটাই তো প্রমাণ করতে বলেছে, তাই না? তাহলে প্রমাণ হয়ে গেল TRVD। তো এই ছিল 4 নম্বরের 12 পর্যন্ত অঙ্ক। তো এটা আশা করি বুঝতে পেরেছো। এখানে দেখো H আর নেই, ঠিক আছে, এখানে H আছে আর নেই, এখানে আর আছে H নেই, তাহলে এখান থেকে যদি আমরা এই কমন নিই তাহলে 1/r থাকে, প্লাস এখান থেকে যদি আর নিয়ে নিই তাহলে 1/h থেকে যায়, ঠিক আছে। এখানে করে দেখাবো একবার, ঠিক আছে, করতে হবে না, তোমরা আশা করি বুঝতে পেরেছো, ঠিক আছে। তো এটা এখানে 1/r 1/r + 1/h, সেটাকে আমি জাস্ট
উল্টে লিখেছি, মানে 1/s আগে লিখেছি, 1/r পরে লিখেছি। তো এই ছিল 1 থেকে 12 অবধি অঙ্ক, মানে 10-এর 12টা অঙ্ক করে দিলাম। তো দেখা হচ্ছে মানে পরের প্রজেক্ট বলতে নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো তোমরা প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, তোমাদেরই অনেক কাজে লাগবে, কারণ আমি অনেক আরও সাজেশানস বা অনেক কিছু তোমাদের জন্য ওয়েট করছি, এবং অঙ্কে 100% তোমাদেরকে কমন পাইয়ে দেবো। তোমরা শুধু এই ভিডিওগুলো দেখো এবং আমি যে সাজেশন দেবো সেটা করে এক্সাম দিতে চাও, তোমরা 100% কমন পেয়ে যাবে। ওকে, তো আজকের মতো আসলাম, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।